সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয় নারীর সম অধিকার, নারীর ক্ষমতায়ন। আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন আয়েশা খানম, সভাপতি, বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটি, রয়েছেন শাহিন আনাম, নির্বাহী পরিচালক, মানুষের জন্য ফাউন্ডেশন, এবং আমরা আশা করছি খুব শিগগিরই আমাদের সাথে যোগ দেবেন আফজাল হোসেন, অভিনেতা, লেখক ও নির্মাতা। প্রিয় দর্শক, আপনাদের বলে দিয়ে আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে সরাসরি এই আলোচনায় যোগ দিতে পারবেন। সেজন্য আমাদেরকে ফোন করতে হবে, যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব এই মুহূর্তের প্রধান শিরোনামগুলো। স্বজনহারা 20 পরিবারের সংবাদ সম্মেলন, অভিযোগ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, গুম নয়, অনেকেই আছেন আত্মগোপনে। দুর্বৃত্তদের সঙ্গে হাত মিলিয়ে মালয়েশিয়ায় বাংলাদেশি চক্র আপন করছে প্রবাসী শ্রমিকদের, আদায় করছে মুক্তিপণ। ভুক্তভোগীর রোমহর্ষক বর্ণনা। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। বঙ্গবন্ধুর ঘাঁটিকে জাতীয় পতাকা প্রদান। বাংলাদেশের রিজার্ভ চুরির অর্থ ফেরত না দেওয়ার সিদ্ধান্তে ফিলিপিন্স গণমাধ্যমের কঠোর সমালোচনা। দায় প্রমাণিত, তাই ফেরত দিতে বাধ্য, বললেন অর্থমন্ত্রী। এবং রাজধানীর করাইল বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে 5 শতাধিক ঘর। ফায়ার সার্ভিসের 14টি ইউনিটের 2 ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। আমরা চলে আসবো আমাদের আলোচনায়। আজকে আমরা নারীদের নিয়ে কথা বলবো। আমরা দেখেছি যে আমাদের নারীরা অনেক ক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন, এবং সাম্প্রতিক একটা গবেষণায় দেখা গেছে যে লিঙ্গ বৈষম্যের যে কমিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে শীর্ষে। এই সব কিছু আমাদের আশা জাগায়, কিন্তু তারপরেও কিন্তু আমরা দেখছি যে আমাদের নারীরা বহু ক্ষেত্রেই, বিভিন্ন ক্ষেত্রে এখনো বঞ্চনার শিকার। এখনো তারা সম অধিকার যেটা সেটা পাননি। পুরুষের সাথে যে সমান অধিকার তারা পাবেন, কিন্তু তারা কিন্তু যে কাজগুলো করছেন সেই কাজগুলো কোনো অংশেই পুরুষের চাইতে কম না। এমনকি একজন গৃহিণী নারীর কথা যদি আমরা ধরি, তিনি সারাদিন তার গৃহে যেই সময়টুকু দেন, তার সেই শ্রমটাকে কিন্তু একেবারেই গণায় ধরা হয় না। তো এইভাবে বিভিন্নভাবে বঞ্চনার শিকার হচ্ছেন নারীরা। আমরা সেটি নিয়ে একটি কথা বলবো আজকে। নানা রকমভাবে নির্যাতনের শিকার হচ্ছেন নারীরা এখনো পর্যন্ত, সেটা আমরা জানি। আমি আয়েশা খানম আপনার মাধ্যমে শুরু করতে চাই, আপনি কি বলবেন এই ব্যাপারে? নারী পুরুষের সম অধিকার, নারীর মর্যাদা, অধিকার, এটা প্রসঙ্গে যদি আসে, আমাদের মনে হয় যে লিখিতভাবে শাসনতন্ত্রে আমরা অনেকখানি পেয়েছি। আমি অনেকখানি বলবো এই জন্যই যে জনজীবনে অংশগ্রহণের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য নেই, আমাদের শাসনতান্ত্রিক ধারা মতে। কিন্তু ব্যক্তিগত জীবনটা কিভাবে হবে, বিবাহ বিচ্ছেদ, সন্তানের অভিভাবকত্ব, উত্তরাধিকার, এগুলোতে আবার আইনি বৈষম্য আছে। সমান অধিকারের কথা যদি বলেন, শিক্ষা, কর্মসংস্থান, কোনো ক্ষেত্রে আর কোনো বাধা নেই, আইনি বাধা নেই, কোনো নীতির বাধা নেই। এখন অনেক ক্ষেত্রে যেটা বললেন যে আমরা একটা গদ বলি, একটা প্রভাবের মতো আমাদের হয়েছে, বিশেষ করে যারা আমরা নারী মানবাধিকার আন্দোলন করি, নারীদের নিয়ে কাজ করছি, যে এটা, এবং এটা বাস্তব সত্য, যে জন্য আমাদের একটা স্বীকৃতিও বৈশ্বিকভাবে আসছে যে বাংলাদেশ অনেক দূরে গিয়ে, এবং সেই জন্য একটা লিখিত প্রশংসাপত্র আমাদের প্রধানমন্ত্রীর হাতে তারা তুলে দিয়েছে। এটা ঠিক যে এই দক্ষিণ পূর্ব এশিয়ায় রাষ্ট্র পরিচালনায় নারীরা আমাদের 3.5 দশক ধরে মন্ত্রী পরিষদে, নীতি নির্ধারণে, সংসদে এখন 4 থেকে 72 সালে 4 জন ছিলেন, এখন আমরা 50-52 জনের মতো হয়ে গেলেন। স্থানীয় সরকারে যেটা হচ্ছে একেবারে তৃণমূলের মাঝে, সেখানে কিন্তু 1200-র উপরে নারী চলে আসছেন, কমিশনার হচ্ছেন। আর সবচাইতে বড় যেটা আমরা সবাই বলি সব বিষয়ে আলোচনার সময়, সেটা হচ্ছে যে আমাদের পোশাক শিল্প, আমাদের কলকারখানা, আমাদের খেতে খামারে এবং চ্যালেঞ্জিং প্রফেশনগুলায়, যেমন ধরেন সামরিক বাহিনীতে, যেমন ধরেন এই যে ল এনফোর্সিং এজেন্সিতে, যেমন ধরেন এই যে গণমাধ্যমগুলোতে, ইলেকট্রনিক প্রিন্টিং, রাত 12টা 1টা 2টা, এটা তো বাংলাদেশের জন্য একটা বিশাল অগ্রগতি।
আমি জানি যে ব্যাংক প্রফেশনালদের আমাদের একটা ইউনিট আছে সেখানে, যে অনেক চ্যালেঞ্জিং প্রফেশনে। এই গত সপ্তাহে দেখলাম যে বরগুনার ওইদিকে দক্ষিণাঞ্চলের কয়েকজন মেয়ে যে নৌকায় করে, সেই মহিলাটার ছবিও দেওয়া হচ্ছে বড় করে, যে সে ঝড়ের মাঝে, সে সামুদ্রিক মানে ইয়ের মাঝে জলোচ্ছ্বাসের মতো অবস্থায় তার নৌকা নিয়ে সে অনেক দূরে চলে গিয়েছিল এবং সেখান থেকে সে ফিরে আসছে। কারণ ছেলেরা যে মাঝির হিসাবে যে গেছে, ওরা অনেকদিন ফিরছে না। এই যে কতগুলো আশাব্যঞ্জক চিত্র, আইলা মোকাবেলা, আমরা দেখলাম যে ডিজাস্টার ম্যানেজমেন্টে আমাদের মেয়েরা অনেক ইনোভেটিভ, অনেক সৃজনশীল, অনেক মানে প্রতিরোধের ভূমিকা পালন করছে। আর চিরকালীন যে নারীর যে মানে আমাদের বাংলাদেশে বা ট্রেডিশনাল সমাজে যে সংসারের যে 100টা কাজ করে, যে 10 হাত না 12 হাত নিয়ে যে কাজ করে, সেগুলার কোনো মানে স্বীকৃতি নেই জিডিপিতে, সেটার হিসাব আসে না, ইনভিজিবল কন্ট্রিবিউশন। এই সব কিছু মিলে বাংলাদেশ কিন্তু অনেক মানে যদি বলি যে নারীরা একটা অপ্রতিরোধ্য গতিতে তারা আগাচ্ছে, একটা শক্তি ভিজিবল পলিটিক্যালি, ইকোনমিক্যালি, সোশ্যাল মানে মানে আন্দোলনগুলোতে। কিন্তু যে জায়গাটায় যদি বলি বাংলাদেশ নামক রাষ্ট্রের যে অগ্রগতির মূল ধারাটা কিন্তু নারীর একটা মানে যাত্রা আমরা লক্ষ্য করছি। কিন্তু যে জায়গাটায় বিশেষ করে নারী শিশু নির্যাতনের এই প্রতিরোধ যে আমরা সপ্তাহ পালন করছি 16 দিন, 25শে নভেম্বর থেকে 10ই ডিসেম্বর, এইখানে কিন্তু বাংলাদেশের এই যে মানে দাঁড়িপাল্লা যদি বলেন যে অর্জন আলোর যে যে এত উঁচু যে আমাদের মানে হিসাবটা, পাশাপাশি আমরা যেটা দেখি সেখানে আবার দেখি যে সহিংসতা। যে সমাজে 3.5 দশক ধরে নারীরা রাষ্ট্র পরিচালনা করছেন, সমস্ত জায়গায় নীতি নির্ধারণে আছেন, তারা দায়িত্ব পালন করছেন, শিক্ষা, আইন, বিচার সর্বত্র, সেই সমাজের ভেতরে অনেক মানে মূল্যবোধের চেঞ্জ হওয়ার কথা, সেই তুলনায় আমরা দেখি সহিংসতাটা কমছে না। এই জায়গাটাই কিন্তু একটা আমরা থমকে দাঁড়াই যে কেন, এগুলোর অনেক কারণও আছে। এবং এইখানে সহিংসতাটা দিনে দিনে এমন একটা পর্যায়ে আসছে, যদিও জানি যে এটার আরো অনেক কারণ আছে যেগুলো মিলে সেখানে হচ্ছে। যে আমি একটা কারণ আমার বাস্তব অভিজ্ঞতায় মনে হয় যে আমাদের মেয়েরা যেভাবে বাস্তব কারণে তারা এগিয়ে আসছে, তারা জীবনের এই জায়গাগুলোতে দাঁড়াচ্ছে, একটা ফ্ল্যাগ নিয়ে যে দাঁড়ানোর কথা, যে সেক্টর কমান্ডার তুমি ফ্ল্যাগ নিয়ে এখানে দাঁড়াও, তারা কিন্তু সেখানে যে দাঁড়াচ্ছে, ততটুকু আমাদের সমাজ মানুষ এবং আমাদের দুঃখজনকভাবে আমাদের পুরুষ সমাজ, এমনকি তরুণ সমাজও, এটা আমাদের পারিবারিক শিক্ষা, রাষ্ট্রের শিক্ষা, ঐতিহ্যিক সমাজের যে চিন্তা ভাবনা, দৃষ্টিভঙ্গি, ওখান থেকে এখনো দ্রুত সেই তালে বেরিয়ে আসতে পারছেন না। কারণ নারীরা তার অধিকারটা এক্সার্ট করছেন, এইটা কতটুকু গ্রহণ করতে পারছেন, আমার মনে হয় যে সহিংসতার এটাও একটা কারণ হতে পারে। আবার আসবে, ধন্যবাদ আশরাফা আপনার কাছে। আমি শাহিনা নাম আপনার কাছে যাব। আপনারা একটা ক্যাম্পেইন শুরু করেছেন মানুষের জন্য ফাউন্ডেশন থেকে, এই বিষয়ে আপনি একটু যদি বলেন। মানুষের জন্য ফাউন্ডেশন এবং আমাদের সমস্ত সহযোগী সংগঠন এবং আরো মানে আমরা আমাদের ইচ্ছা যে সবাইকে নিয়ে সম্পৃক্ত করে এই প্রচার অভিযান। আমি কখনো এর জন্য আমাদের ব্যানার আমরা যে পাবলিসিটি করেছি ওটাতে কোনো মানুষের জন্য ফাউন্ডেশনের নাম দেই নাই। তাই আমরা চাই যে সবাই এটার মধ্যে আসুক। এটার মূল কারণটা ছিল সেই সহিংসতা, নারী প্রতি সহিংসতা দমনে অনেক দিন ধরে নারী আন্দোলন বলেন, সরকারি বেসরকারি সংগঠন, মানবাধিকার সংগঠন অনেক দিন ধরে কাজ করছে। আমরা বিভিন্ন ধরনের কৌশল এক এক সময় অবলম্বন করি, কিন্তু আজকে এতদিন পরে আমরা অনেক সময় আমাদের কাছে যে চিত্র, সামনে যে চিত্র তুলে ধরা হচ্ছে, মনে হয় অনেক হতাশার কারণ আছে। অবশ্য নারী অনেক দিকে এগিয়ে গেছে, কিন্তু এই নারী প্রতি সহিংসতা জায়গাটা আমাদের একটা কোনো জায়গায় একটা ফ্রাস্ট্রেশন আছে। এটা মাথায় রেখে আমরা একটা অ্যানালিসিস করে দেখলাম যে দেখেন, সহিংসতা, বৈষম্য সবগুলো একরকমের সিমটম, কিন্তু মূল জায়গা কিন্তু ঘোরাফেরা করছে নারীর মর্যাদা এবং নারীর সম্মান। সংসারে এবং সমাজে নারীকে কোন জায়গা দেওয়া হয়, তার স্ট্যাটাসটা কি, আমরা মনে করি এখনো পুরুষের চাইতে এটা কম। আপনি যেভাবেই দেখেন এটা একটা বাস্তব সত্য। আমাদের ইচ্ছা ছিল যে নারীর সম্মান এবং মর্যাদা যদি কোনো মতে বাড়ানো যায়, তাহলে তাকে ইতিবাচক একটা দৃষ্টিভঙ্গিতে দেখা হবে এবং তার প্রতি সহিংসতা কমবে। এবং কিভাবে সেটা বাড়ানো যায়, এটা আমরা তার অবদান, নানান ধরনের অবদান, একদম সার্বিক অবদান, সে বাড়িতে কাজ করুক, বাইরে চাকরি করুক, সে ব্যবসা করুক, হোয়াটএভার যাই করুক, সবকিছুর একটা মূল্য আছে এবং সেই তার অবদান
সংসারে এবং সমাজে এটা তুলে ধরা, হাইলাইট করা এবং এটা সবাইকে জানানো যে নারী এতভাবে অবদান রাখছে প্রত্যেকটা জায়গায়, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, রাষ্ট্রের পরিচালনার ক্ষেত্রে, তাহলে তবুও তার প্রতি সহিংসতা এবং বৈষম্য কেন আমরা কোনো কারণ দেখি না। এই প্রচার অভিযান বেসিক্যালি এটাই বলছে যে নারীর সম্মান যদি মর্যাদা বাড়ানো যায় তাহলে তার প্রতি বৈষম্য এবং দেখেন প্রচার অভিযানের ইম্প্যাক্ট দেখা কিন্তু খুব কঠিন, এটা একটা ভীষণ লং টার্ম একটা ব্যাপার। সবাই কিন্তু আমাদের অভিজ্ঞতা যে একটা কথা বলতে 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 কোনো সময় কিন্তু এটা মাথায় ঢোকে। আমাদের সঙ্গে আফজাল চলে এসছেন, ওনারা যে এইডস এর যে একটা প্রচার অভিযান করলেন, শুনতে শুনতে কিন্তু অনেকটা মাথায় ঢুকেছে। এটা একটু ভিন্ন রকমের, নারীর অধিকার, সম অধিকার, এটা ভিন্ন ধরনের, কারণ এটা আমরা সবসময় একটা রেজিস্ট্যান্স ফেস করছি। একটা পিতৃতান্ত্রিক যে সমাজ ব্যবস্থা, এটার কিন্তু অনেকটা আমরা বিরুদ্ধে কথা বলছি। আমরা সব সময় বলছি এটা একটা পাওয়ারের ব্যাপার, আমরা পাওয়ার কেড়ে নিতে চাচ্ছি না, আমরা বলছি পাওয়ার শেয়ার করা, শেয়ার করতে। এটাই আমাদের সবারই, আয়েশা আপা বলেন, আমরা সবাই মহিলা পরিষদ, আমাদের সেই একই কথা যে আমরা বলছি পাওয়ারটা শেয়ার করা, এবং প্রত্যেকটা ক্ষেত্রে, সেটা ঘরের কাজে হোক, সেটা বাইরে হোক, সেটা রাষ্ট্রে হোক। তো সেই প্রচার অভিযান আমরা আরম্ভ করেছি, সবাইকে সেই কথা জানানো। অনেক সময় আমরা খুবই ভালো এটার রিয়াকশন পাই, আবার অনেক সময় খুব নেগেটিভও পাই। আমাদেরকে বলা, হ্যাঁ তাহলে কি আপনি মনে করেন একটি পুরুষ সে তার স্বামীকে এখন সে যে ঘরে কাজ করে তার জন্য টাকা দিবে, পারিশ্রমিক দিবে? আসলে সেই কথাটা না, কথা হলো স্বীকৃতি, মর্যাদা, সম্মান করা। আজকে আমরা একটা গবেষণা করিয়েছিলাম সিপিডি কে দিয়ে, যে নারীর আনঅ্যাকাউন্টেড ওয়ার্ক সবগুলো যদি একসঙ্গে করা হয় এটার মূল্য, অর্থনৈতিক মূল্য কি হবে। গবেষণার মূল ফাইন্ডিং হলো যে নারী যে পারিশ্রমিক চাকরি করে যতটা অর্জন বা উপার্জন করে, এটা যদি একদিকে রাখি, আর নারী কোনো বাড়িতে কাজ করে তার কেয়ার ওয়ার্ক যেটাকে বলা হয়, বা গৃহস্থালির কাজ বা কৃষিতে কাজ, যেটা দেখা, যেটা অদৃশ্য, আয়েশা আপা যেটা বললেন, আমরা যদি সেটার একটা আমরা অর্থনৈতিক মূল্য ধরি, এটা কিন্তু তার চাইতে 3 টাইমস হবে। তো এটা করাটা খুব কঠিন। আমাদের এখন অভিযান হলো, আমরা বলছি যে এটাকে কোনো ওয়েতে জিডিপিতে অন্তর্ভুক্ত করা। এটা খুব কঠিন, আমাদেরকে বলা হয় ফেমিনিস্ট ইকোনমিস্টদেরকে এটা মাথায় ঢুকাতে হবে, তারা যেন এটা নিয়ে চিন্তা ভাবনা করে, একটু আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে। কারণ সিস্টেম অফ ন্যাশনাল অ্যাকাউন্ট এইভাবে ধারণ করা হয়েছে, যেটা করা খুব কঠিন। এটাই আমার প্রচার অভিযানের এই মূল উদ্দেশ্য। তাই ধন্যবাদ শাহিন আপা। আমাদের সাথে যোগ দিয়েছেন আফজাল হোসেন, অভিনেতা, লেখক ও নির্মাতা। আফজাল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছিলাম নারীর সম অধিকার, নারীর ক্ষমতায়ন নিয়ে। আপনার কাছে আমরা আসবো, কিন্তু তার আগে আমাদের সাথে একজন দর্শক আছে টেলিফোনে, আমরা একটু ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আমার নাম প্রবীর রঞ্জন দাস, আমি নবগঞ্জ থেকে বলছি। জি, শুভরাত্রি। আমি শাহিন আপাকে আমার প্রশ্ন, বা একজন ম্যাডাম আছেন ওনার কাছে আমার প্রশ্ন, নারীর ক্ষমতায়ন আর নারীর প্রতি আগ্রাসন বা নারীর প্রতি সহিংসতা, এই ব্যাপারটা আমাদের অনেকদিন যাবতই একটা বেদি হিসেবে সমাজে আছে। আমি, আমার কথাটা হলো যে একজন পুরুষ একজন নারীর হয় স্বামী, না হয় ভাই, না হয় তার সন্তান। আমাদের প্রত্যেকটা পরিবার যদি আমার সন্তানকে, আমার ভাইকে আমি কন্ট্রোলে রাখি, সুশিক্ষিত করি, হয়তো আমাদের এত বড় এই যে সহিংসতা হবে না। তা আমার এখানে পুরুষ সস্তান্ত্রিক সমাজ বলে আমাদেরকে আলাদা করে না দিয়ে, যদি একজন নারী মনে করে যে এই পুরুষটা আমারই ভাই, আমার সন্তান, বা নিজের সন্তানকে যদি সে সুষ্ঠুভাবে পরিচালনা করে, তবে কি সহিংসতা এতদূর পৌঁছায়? এটা আমার একটা প্রশ্ন। কি বুঝলাম না। শুরু হচ্ছে যে নারীর সঙ্গে বলছে যে নারী এবং পুরুষের মধ্যে যে দ্বন্দ্বটা, তো দ্বান্দ্বিক সম্পর্কটা না চিন্তা করে, যদি নারী চিন্তা করতে পারে কিনা যে পুরুষ তার ভাই, তার সন্তান, সেইভাবে চিন্তা করলে কি জিনিসটা অনেক। আয়েশা আপনার কাছে আমরা আসবো এই প্রশ্নটা নিয়ে, কিন্তু তার আগে একটু আফজাল ভাইয়ের কাছে। আচ্ছা, হ্যাঁ। আফজাল ভাই, আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম, ওনারা দুজনেই চমৎকার ভাবে নারীর সমতার প্রশ্নে যে বিষয়গুলো আলোচনা করেছেন,
বিশেষ করে আমরা নারীর যে কাজগুলোকে আমরা মূল্যায়ন করছি না, বিশেষ করে গৃহের কাজ, সেটার যে অর্থনৈতিক কোনো মূল্যায়ন হচ্ছে না, সেটা জিডিপিতে আসছে না, সেগুলো চমৎকারভাবে বলেছেন আমাদের শাহিন আপা। তো আপনি যদি একটু বলেন। আমি প্রথমে সময় টেলিভিশন এবং আপনাকে ধন্যবাদ জানাতে চাই যে এই বিষয়টি সম্পাদক অনুষ্ঠানের বিষয় হয়ে উঠতে পেরেছে। কারণ আমরা পূর্বে শাহিন আপা বলেছেন যে মানুষের জন্য ফাউন্ডেশন এই যে মর্যাদা গড়ি সমতা যে গণযোগাযোগের বিষয়টি, সেটি আমাদেরকে সঙ্গে নিয়েছেন। আমরা তার জন্য কৃতজ্ঞ, কারণ একটু আগে শাহিন আপা এও বলেছেন যে আমাদের জাতীয় জীবনের খুব গুরুত্বপূর্ণ দুটো বিষয়ের সঙ্গে আমরা জড়িত হলাম, যে এইডস প্রিভেনশন নিয়ে আমরা দীর্ঘকাল ধরে কাজ করছি এবং এই মর্যাদাগুড়ি সমতা, এই গুরুত্বপূর্ণ বিষয়টির সঙ্গেও আমরা যুক্ত বলেই আমাদের একটা বেদনাবোধও আমরা অনুভব করি। আমাদের প্রতিষ্ঠানটা বাণিজ্যিক, কিন্তু এটির সঙ্গে সম্পর্কটা কিন্তু ওরকম বাণিজ্যিক অর্থে নয়, এবং নয় বলে এই বিবেচনাটা যে এটি যারা এই নারীর প্রতি সহিংসতা রোধের জন্য কাজ করছেন, মর্যাদার জন্য কাজ করছেন, এই দায়িত্বটি কি শুধুই তাদের, বা আমরা যে জনসচেতনতার কাজটি করছি শুধু তাদের কিনা? সামগ্রিক স্বার্থের হয়ে উঠতে না পারলে আমার আশঙ্কা যে সাধারণের কাছে এটা পরিগণিত হতে পারে যে এটি বিশেষ একটি মহলের উদ্যোগ, কিন্তু জাতীয় জীবনে যেটা কত গুরুত্বপূর্ণ সেটির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে টেলিভিশন, ভূমিকা রাখতে পারে খবরের কাগজ, ভূমিকা রাখতে পারে সিনেমাও। কারণ আমি এই আমাদের এই আয়োজনের এই কয়েক সপ্তাহের আয়োজনে আমরা কয়েক জায়গায় বলেছি যে একটা ছবি হয়েছে, পিঙ্ক নামের একটা ছবি হয়েছে, যেটি এই সহিংসতার বিরুদ্ধে এবং পরিষ্কার করে সেখানে বলা গেছে যে মানুষের দায়িত্ব এবং কর্তব্যবোধ কি হওয়া উচিত। এবং এটা দেখবার পর আমাদের যে কষ্টটা বেড়েছে সেটি হচ্ছে যে একটা বাণিজ্যিক ছবি এরকম একটি বিষয়ের উপর হতে পারে এবং মানুষ আগ্রহ নিয়ে হলে সেটা পয়সা দিয়ে দেখবে এবং আরেকজনকে বলবে এবং এই অনুভূতি নিয়ে ফিরবে যে আমি যা করছি এই সমাজে বাস করে আমার অবস্থান বা আমার ভূমিকাটা কতটুকু সঠিক বা আমাকে কোন জায়গায় আনা উচিত। এই যে জায়গায় পৌঁছানো, এটি মনে করি যে বিজ্ঞাপনে বা সচেতনতার কাজ খুব ভালোভাবে করতে পারে না যদি গণমাধ্যমগুলো তাদের বিষয় বা জাতির বিষয় হিসেবে এটিকে সামনে নিয়ে আসতে পারে, সেটি অনেক ফলপ্রসূ হতে পারে বলে আমার ধারণা। আচ্ছা, আপনার কাছে আসবো একটু। মানে আমরা জানি যে নারী প্রতি সহিংসতা যে প্রশ্নটা এসছে বারবার, সেটি আমরা একটু যদি হিসাব দিই যে 2014 সালের তুলনায় 2015 সালে কিন্তু নারীর প্রতি সহিংসতা 5% বেড়েছে, ধর্ষণের ঘটনা বেড়েছে 35%, যৌতুকের কারণে নির্যাতন বেড়েছে 28%, যৌন হয়রানি বেড়েছে 24%। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে বেড়েই চলেছে, কমছে না। আবার আরেকটি গবেষণায় আপনাদেরই সম্ভবত দেখা গেছে যে এখনো 80% নারী গৃহ মানে তার ঘরে নির্যাতন। এটা সরকারের গবেষণা, বিবিএস। তো এই যে ভয়াবহ চিত্রটা আমরা এখনো দেখতে পাচ্ছি, এটি কেন? আপনি একটু ইঙ্গিত দিয়েছেন আপনার আগের আলোচনায়, একটু যদি বিস্তারিত। আমার মনে হয় যে এটা তো শুধু বাংলাদেশে না, এটা একটা গ্লোবাল মানে বিষয়। যখন নারীর অধিকার, নারী পুরুষের সমতা, লিঙ্গীয় সমতার কথাটা আমরা বলি, এটা একটা গ্লোবাল বিষয় এবং দীর্ঘদিন ধরে মানে 5-7 দশক ধরে কিন্তু এটা নিয়ে কাজ হচ্ছে, গবেষণা হচ্ছে, ফেমিনিস্টরা কাজ করছেন, নারী আন্দোলনকারীরা কাজ করছেন। যেটা বৈশ্বিক অভিজ্ঞতা বেরিয়ে আসছে অনেকগুলো কারণ, তার মাঝে একটা হচ্ছে যে আনইকুয়াল পাওয়ার রিলেশন, যে অসম একটা সম্পর্ক কিন্তু পরিবারের ভিতরেও নারী পুরুষের, সেটা অর্থনৈতিক কারণে, সামাজিক যে আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের শিক্ষা, আমাদের সংস্কৃতি, আমরা মনে করি নারীকে কিন্তু মানব সন্তান মনে করি না, এই জায়গাটা কিন্তু বড়। এবং নারীকে কিন্তু আমরা মনে করছি যে সে সন্তান উৎপাদন করবে কিংবা সন্তানকে বেয়ার করবে, রেয়ার করবে। হ্যাঁ, এবং এই যে একটা ট্রেডিশনাল যে লেবার একটা যে শ্রম বিভাজন আছে, এইখান থেকে কিন্তু আমরা নারী পড়াশোনা করলেও চাকরি নিলেও তার ওই ট্রেডিশনাল কাজগুলা, ঘর দেখাশোনা,
সন্তান দেখাশোনা, এগুলো সে বাড়তি করবে, মাতৃত্বের দায়িত্ব নারী নিবে, সেখানে কোনো আপত্তি করার কোনো কারণ নেই, কারণ বায়োলজিক্যালি সেই জিনিসটা পেয়েছে। কিন্তু এই যে একটা সোশ্যাল কনস্ট্রাকশন হয় এবং যে নারী হচ্ছে তার এগুলো দায়িত্ব এবং সে অর্ধেক মানুষের মতোই তাকে মানে বিবেচনা করা হয়, এইখানেই কিন্তু মূল কারণটা। এবং যেখানে আমি নারী যেখান থেকে কিন্তু রেপের বিষয়গুলো যখন আমরা আলোচনা করি তখন যে বলা হয় যে আচ্ছা তাহলে তিনি ওপেন ড্রেস পরেন, এরকম ইনস্টিগেটিং ড্রেস, তার মানে কি খাদ্যখাদক সম্পর্ক না তো, নারী পুরুষের সম্পর্কটা যে দুইটা মানুষের সম্পর্ক, দুইটা নাগরিকের সম্পর্ক, সেটা আমার ঘরের ভেতরেও। আমি কালকে একটা এই নারী নির্যাতন কাদের দ্বারা হয় এটা নিয়ে এই নিয়ে একটা গবেষণামূলক মানে বই পড়ছিলাম এবং সেটার একটা মানে ভয়াবহ অভিজ্ঞতা, এগুলো আমরা জানি এবং আমরা এগুলো আলোচনা করি না হয়তো। সেইখানে দেখেন মানে বন্ধু যার সঙ্গে আপনার একটা ভবিষ্যতে একটা আরো সম্পর্কের কথা ভাবছেন সে, কিংবা এমনিতে আপনার বন্ধু সে, স্টেপ ফাদার, পরিবারের ভিতরে কিন্তু আমাদের মেয়েরা জীবনের কোনো না কোনো সময় কিন্তু তারা, তসলিমা নাসরিন যেটা বলে অনেক সমালোচিত হলেন, এগুলো কিন্তু বাস্তব মানে সত্য যে গ্রাম বাংলা থেকে শুরু শহরে মেয়েরা বিয়ে হওয়ার আগে কিংবা তার অনেক ধরনের অভিজ্ঞতা হওয়ার আগে সে নানাভাবে কিন্তু হ্যারাস হয় ফ্যামিলির সদস্যরা, এবং সেখানে মানে শ্বশুর এবং বাবা, এগুলো বললেও অনেকে বলেন যে হ্যাঁ এগুলো আপনারা আলোচনা করেন, কিন্তু যেগুলো হচ্ছে সেগুলো আলোচনা করলেই খোলামেলা সেগুলো থামবে। সুতরাং আজকে অভিজ্ঞতাটা দেখেন এটা কেন হচ্ছে, যখন স্টেপ ফাদার কিংবা শ্বশুর তারা কিন্তু ওই ছেলের বউই হোক কিংবা মানে আমার মানে মানে আমার স্ত্রীর আগের সন্তান হোক যাই হোক, তিনি কিন্তু তাকে কিন্তু নারী একটা ভোগের সামগ্রী, যেটা রোকেয়া বলছিলেন আমরা, বা আরো অনেক তাবৎ আমাদের যে নারী আন্দোলনে মানে সংগঠক যা সোশ্যাল থিঙ্কার তারা কিন্তু বলছেন, মানে নারী আন্দোলন বিষয়ে যারা সমাজচিন্তক নারী এবং পুরুষ উভয়ে বলছেন। সুতরাং তাত্ত্বিকভাবেও যেটা আমরা দেখছি, ইতিহাসগতভাবেও দেখছি এবং আমাদের সমাজে বাস্তব কাজের অভিজ্ঞতায় যে আপনি চিন্তা করেন যে আমার কাছে হিসাব আছে যে 15 নাম, এই 15টা তো আছে, এবার এই জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত শুধু রেপ 705, তার মানে 800-র কাছাকাছি। এগুলো তো আমাদের ব্রাঞ্চগুলোতে যতটুকু পাওয়া যায় আর পত্রিকায়। গ্যাং রেপ 139। তাইলে আপনি চিন্তা করেন যে সমাজটার চিত্র আগে বললাম যে রাষ্ট্র পরিচালনা থেকে আইলা মুকে এভরিথিং এই যে উজ্জ্বল, তার পাশে এটা কি করে সম্ভব হয়? এই জন্যই হচ্ছে আরেকটা জিনিস যে নারীর সতীত্ব সম্পর্কে মূল জায়গাটায় আমাদের যেতে হবে। আমাদের একটা মিস্টিক একটা ধারণা যে নারীর সতীত্বটা এরকম যেন একটা কচু পাতার উপরে একটা পানি, যে একটু টাচ করলে নষ্ট হচ্ছে। সেই জন্য আমাদের কাছে কেস আসছে যে দুই পরিবারের সম্পত্তি নিয়ে একটা বিরোধ, ঠিক আছে ওই পরিবারের মেয়েকে তাকে একটু হ্যারাস করো, ঠিক মানে ধর্ষণও না, একটা অ্যাকশন। মানে আমি টাঙ্গাইলের মধুপুরের ওইদিকে গেলাম, একটা বড় কেস হয়েছিল, সেটা হচ্ছে যে মানে একটা ভিডিও করছে এরকম ভাবে একটা অ্যাকশন, মানে প্রযুক্তির দুর্ব্যবহার করে এবং মানে এজিপ সে তাকে মানে ফিজিক্যালি আক্রমণ করছে এরকম একটা দিয়ে, অ্যাকচুয়ালি কিন্তু ধর্ষণের কোনো ঘটনা হয় নাই, কাইন্ড অফ একটা অভিনয়ের মতো করে বাজারে ভিডিওটা ছেড়ে দিল, সেটা নিয়ে একটা বড় কাণ্ড হলো। আমরা সেখানে গেলাম। এই যে নানাভাবে নারীর যে অধস্তন একটা হিস্টোরিক্যালি, ফিলোসফিক্যালি, লিগালি, আইডিওলজিক্যালি, সোশ্যালি, কালচারালি, ট্রেডিশনালি নানাভাবে কাস্টম প্রথা সবকিছু দিয়ে নারীকে যে একটা ভিন্ন জায়গায়, নারী এবং পুরুষ তাদের মাঝে সম্পর্ক, এই আমি বলবো যে এই জায়গাটা থেকে যদি আমরা বের হতে না পারি এবং সহজভাবে যদি আমরা এই বক্স থেকে যে বের হওয়ার কথাটা, ততদিন পর্যন্ত কিন্তু এই ঘটনাগুলো ঘটতে থাকবে। আমরা যখন মনে করব আমার জীবন সঙ্গী, আমার কলিগ, এইভাবে যখন দুটা মানুষ, এবং দেখেন যেখানে সহজ সবাই তো এরকম করছে না, এবং আজকের আমাদের বাংলাদেশের সমাজে লক্ষ লক্ষ মেয়েরা কাজ করছে, সেইখানে একটা পার্সেন্টেজ তারা এই ধরনের দুর্ভাগ্যজনক অভিজ্ঞতার হচ্ছে, সেখানে কিন্তু এরকম ফ্রেন্ডশিপ, দুইটা হিউম্যান বিং এর ফ্রেন্ডশিপ, কিন্তু এখানে হচ্ছে যে না, দুইজনের সম্পর্কটা ভিন্ন। এই যে অ্যাটিটিউডটা, আমি আপনাকে একটু বলি যে এখানে মানে শাহিন, আফজাল আছেন, আফজাল বিশেষ করে মানে আমাদের যেটা এই যে আমাদের এই মূল্যবোধটা চেঞ্জ করবেন, তারাই সেই কাজটা করছেন সংস্কৃতি কর্মী হিসেবে। এই জায়গাটা আজকে ঢাকা ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রাম হলো জেন্ডার স্টাডিজ ডিপার্টমেন্টে, ওখানে আমি ছিলাম। তো ওখানে ওরা একটা রিসার্চ করেছে এবং কঠিন ইমতিয়াজ, মানে উইমেন স্টাডিজের চেয়ার এই মুহূর্তে, শেখ ইমতিয়াজ, সে একটা বড় ধরনের কাজ করেছে এই স্টিগমার টেবু ভাঙ্গার ক্ষেত্রে। তার ইয়েটা হচ্ছে যে রঙিন শহরের আমাদের তরুণেরা HIV AIDS নিয়ে,
এবং কি বিচিত্র অভিজ্ঞতা, এবং ও বেচারা বইয়ে লিখছে, সুতরাং আমি শেয়ার করতে পারি, সে আমার অনেক স্নেহাস্পদ যদিও চেয়ার, যে যখন সে এই কাজ নিল তার স্ত্রী ছিল প্রেগনেন্ট। দেখেন কত কমপ্লিকেসি আমাদের আধুনিক মনে হয়। তার মনের মাঝে হলো যে কেন আমার স্বামীর এখন আবার এই এত কিছু বিষয় রেখে এই মানে এই জিনিসটা নিয়ে কেন কাজ করা, এবং তাকে সে বলল যে ক্লোজেস্ট ব্যক্তিরা কিভাবে এটা নিয়ে প্রশ্ন তুলো, সমাজ তো বটেই। এই জায়গাগুলোতে হচ্ছে কি, এটা ঠিক আজকে একদিনে হবে না, কিন্তু আপনি যেটা বলছেন যে কেন সহিংসতা, এটার আমরা আজকে ধরেন মানে 85 থেকে মানে লিগ্যাল এডি ক্লিনিক চালাচ্ছি, হোম, এবং এই যে প্র্যাকটিক্যাল কাজের অভিজ্ঞতায় মানে এই মানে 35-36 বছর ধরে প্রত্যেকটা জায়গায় আমরা দেখছি ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট হয়েছে। এটা একটা প্রিভেন্টিভ অ্যাক্ট, আমাদের দেশে সাউথ এশিয়া নাই, এমনকি অনেক উন্নত দেশে নাই, কিন্তু এইটা আমরা প্র্যাকটিস করতে পারছি না। মেয়ে এবং পুরুষ উভয়েরই সেই ক্ষেত্রে অনেক আছে যে ঠিক আছে আমার স্বামীর বিরুদ্ধে এরকম করব, আমাদেরকে বলে যে আপনি ওকে একটু ঠিক করে দেন। মানে এটা যে অর্থনৈতিক করে সেপারেশন চাচ্ছে না তা না, কারণ সমাজ তৈরি না। আচ্ছা এই ভদ্রমহিলা এত ডিভোর্স নেয় কেন, সামথিং রং উইথ হার। এই যে মানুষ হিসেবে, কিন্তু একটা ছেলে করলে মানে ছেলে মানে এটা নিয়ে কোনো আলোচনা নাই। আপনি চিন্তা করেন যে আমাদের দেশে শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গদের নিয়ে যে একজন পুরুষ 4-5টা বিয়ের কথা জানি, এটা কোনো আলোচনার ব্যাপার না, কিন্তু একজন নারী একজনের সাথে একটা অ্যাফেয়ার, সেটা নিয়ে কতভাবে কটাক্ষ, কত আলোচনা। সুতরাং আমি ওইটাকে সাপোর্ট করছি না, কিন্তু মানে নারীর বিভিন্ন অবস্থান নিয়ে আমরা আলোচনা করি, এটাকে আমরা বলি যে পিতৃতান্ত্রিক মন মানসিকতা, এবং তার অর্থনৈতিক অবস্থান তো আছে, কিন্তু আমার কাছে মনে হয় অনেক আইন, প্রাতিষ্ঠানিক সুযোগ, নারীরা নিজের পায়ে দাঁড়াচ্ছে। আগে আমরা জানতাম যে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলেই বিষয়টার একটা বড় হবে, অফকোর্স পায়ের নিচে মাটি, কিন্তু আমরা লক্ষ্য করছি যে স্ত্রী স্বামীর চেয়ে অনেক বেশি স্যালারি পান, ইকোনমিক্যালি শি ইজ সোলভেন্ট মোর দেন হার হাজবেন্ড, কিন্তু ওইখানে অন্য একটা সমস্যা থেকে যাচ্ছে। এইটা যদি এই যে রুচি, জীবনবোধ, দৃষ্টিভঙ্গি, এইখানে আমি মনে করি যে একটা বড় কারণ। ধন্যবাদ আপা। আমাদের সাথে আরেকজন দর্শক আছে ফোনে, আমরা একটু ফোনটা নেই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম, আমি এম এ জলিল রানা বলছিলাম, ডিস্ট্রিক্ট জয়পুরহাট থেকে। আমার আজকে প্রশ্ন সম্মানিত অতিথিবৃন্দের কাছে, সেটা হলো আজকের বিষয় নারীর সম অধিকার এবং নারী ক্ষমতায়ন। আমরা বরাবরই টকশোগুলো দেখে থাকি। তো আমার প্রশ্ন হলো যে নারীর ক্ষমতায়ন এবং সম অধিকারের ঘাটতি কোথায়, এই জায়গাটা তারা যেন আইডেন্টিফাই করে, এবং কি করলে এই ক্ষমতায়ন, এটা সম অধিকার ফিরে আনা সম্ভব। নাম্বার 2, যে আজকে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী একজন নারী, স্পিকার একজন নারী, এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান সার্বিক ক্ষেত্রে নারীদের চাকরি বাকরি সবকিছু ঠিক আছে, সেখানে বেতন কাঠামো তাদের ঠিক আছে, সব জায়গায় তাদের এত ফুলফিল, জনপ্রতিনিধিত্ব তারা করতেছে, তারপরেও যে আমরা আলোচনা শুনি বারংবার যে নারীর ক্ষমতায়ন নাই, নারীর সম অধিকার নাই। এনারা যেন একটু এটা ফাইন্ড আউট করে যে আসলেই নারীর ক্ষমতায়নের ঘাটতিটা কোথায় এবং এর সমাধানটা কি। ধন্যবাদ, ধন্যবাদ। আসলে আয়েশা আপা, আপনি একটু যদি বলেন। আমার মনে হয় এখানেই সমস্যাটা, এখানেই সমস্যাটা। আমার মনে হয় কি, ধন্যবাদ দর্শক আপনাকে, ঘাটতি না মানে এটা আগে ছিল এখন নাই তা না, এখন পর্যন্ত হয় নাই হিস্টোরিক্যালি। আমার মনে হয় কি যে দুইজন নারী শীর্ষস্থানীয় থাকলেই কিন্তু আমরা মনে করতে পারি না যে সকল নারীর মানে ক্ষমতায়ন হয়েছে। আর ক্ষমতায়ন মানে একজন আরেকজনের উপর আধিপত্য করবে তা না, দুইজনকে যে সমান অধিকারের প্রশ্নটা, সমান শেয়ারিং এর প্রশ্নটা, সমান দায়িত্বের ব্যাপারটা, এবং সকল নারীর সেই জায়গাটায় আমার মনে হয় যে এটা ঘাটতি না, এটা একটা সমস্যা, এখন পর্যন্ত হয় নাই। আমি এইভাবেই দেখি। আমার মনে হয় যে আগের আলোচনাটা যদি আপনি শুনে থাকেন, আমি যে ইতিহাস মানে চিত্রটা বললাম যে এই অবস্থার পরেও তাইলে কেন আমাদের এই মানে 8 মাসে 1000-এর মতো ধর্ষণের শিকার, এই ঘটনাটা কেন ঘটছে, কেন আজকে কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতাটা থাকছে, মানে সেই জায়গাটা আমার মনে হয় সুলতানাজ ড্রিমে যেটা ছিল যে পুরুষদের সব রাস্তায় পুরুষ নেই, যে কেন এখানে পুরুষ নাই কেন, যে তারা বের হলে নানা অঘটন ঘটে, এই যে জায়গাটা আর কি, চিত্রটা আমার মনে হয় যে সেইখানে যদি আমরা পরিবর্তন আনতে পারি, আমার মনে হয় যে আমরা বন্ধু, আমরা সহকর্মী, আমরা সহযোদ্ধা, এই পরিবেশটা আরো আসা দরকার। আমার মনে হয় এইভাবে এই জায়গাটায় আমরা না, আমি একটু উত্তর আমি দিতে চাই প্র্যাকটিক্যালি। উনি যে বলছেন কোথায় বৈষম্য, কোথায় না ঘাটতিটা কোন জায়গায়, আপনি সব ইন্ডিকেটর যদি দেখেন, চাকরি, এমপ্লয়মেন্ট, আমরা তো
অর্ধেক 50-50। কোথায় আছে নারী, কোথায় আছে পুরুষ, সব সিনিয়র পজিশনে কোথায় আছে নারী, কোথায় আছে পুরুষ। আজকে যে কোনো প্রতিষ্ঠানে আপনি শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, অনেক নারী হয়তো একটা লো লেভেল স্যালারিতে আছে, কিন্তু সবগুলো সিনিয়র পজিশন পুরুষের। একটা কথা আছে যে ফিমেল পপুলেটেড, মেল ডমিনেটেড, এটা একটা কথা আছে। এখানেই তো বৈষম্য। এবং এটার সঙ্গে সম্পর্ক হলো যে নারীর যে প্র্যাকটিক্যাল নিডগুলো যে আছে, যেমন চাইল্ড কেয়ার, যেমন ঘরে সবকিছু সংসারে কাজ, এটা তো কেউ দেখাশোনা করছে না। সো সমান তালে আজকে আমার অফিসে আমার 2 কলিগ নারী এবং পুরুষ, আমি দুজনের কাছ থেকে সেম এফিসিয়েন্সি এক্সপেক্ট করি। আমি আশা করি দুইজনই 8টার সময় অফিসে আসবে, কিন্তু একটি নারীকে কি করে আসতে হয় অফিস, আর একটি পুরুষকে কি করে আসতে হয়। আর আমি এই দর্শকের উদ্দেশ্যে বলবো যে এই যে 80% নারী ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, প্রিয় দর্শক আপনি একটু বলবেন কি যে কত পার্সেন্ট পুরুষ ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, বা কত পার্সেন্ট পুরুষ স্ত্রীর দ্বারা নির্যাতিত হয়? যদি কোনো পুরুষ স্ত্রীর দ্বারা নির্যাতিত হয় সেটা কিন্তু খবর হয়, আর এই যে শত শত নারী নির্যাতিত হচ্ছে সেটাকে আমরা স্বাভাবিক হিসেবেই ধরে নেই। যাই হোক, আমি আফজাল ভাইয়ের কাছে যাবো। আফজাল মনে কিছু বলবেন? হ্যাঁ, আমি একটু বলতে চাচ্ছি এই কারণে যে এমন নয় যে আমি বিষয়টি নিয়ে কাজ করছি সেই দায়িত্ব থেকে না, আমার আলাদা একটা পরিচয় রয়েছে। একটু আগে আপা বললেন যে আমি সংস্কৃতির সঙ্গে জড়িত, অভিনয় করি, সুতরাং সেটাও আমার একটি পরিচয় এবং সেটার অভিজ্ঞতা থেকেও আমি কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে পারি। এক হচ্ছে যখন প্রশ্নটা করা হচ্ছে তখন বলা হচ্ছে যে আমরা এটা কেন ভাবছি, আমাদের দেশের প্রধানমন্ত্রী নারী, আমাদের স্পিকার নারী। লক্ষ্য করুন এর মধ্যে দৃষ্টিভঙ্গিটা কি। আমরা কিন্তু পূর্ণাঙ্গ মানুষ বিবেচনা করছি না, তাদের সামর্থ্যকে আমরা স্বীকার করছি না, আমরা কিন্তু বলছি নারী। এখানেই কিন্তু খুব গভীরভাবে, গভীর দৃষ্টিকোণ থেকে দেখলে সমস্যাটা প্রত্যেকের মধ্যে রয়েছে। মানুষ হিসেবে বিবেচনার আগে আমরা আসলে বিবেচনা করে নিচ্ছি নারী এবং পুরুষ। এবার আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। এই কাজ করতে যে প্রায়শই কিন্তু এই কথাটা আমাদের শুনতে হয়, সেটা কেউ ঠাট্টা করে বলুক, কেউ মানে সিরিয়াসলি বলুক বা হাসতে হাসতে যেভাবে বলুক না কেন, যে বলে থাকে যে তোমরা শুধু এটা নিয়ে কাজ করছো, পুরুষরাও তো ভাবে নির্যাতিত। নির্যাতন কি একজনকে পেটালি নির্যাতন হয় নাকি? নির্যাতন তো নানাভাবে হয়, তাকেও নির্যাতন করা যায় যদি আমরা যদি সেভাবে ভাবি বা বিবেচনা করি। আমরা ভেবেও তো নির্যাতন করতে পারি। যেমন আমি অভিনেতা, আমি যখন নিয়মিত অভিনয় করতাম তখন আমার বয়সী বহু মানুষের কাছে আমি প্রশ্ন শুনেছি যে আমি যখন অভিনেত্রীর হাত ধরছি তখন আমার কি প্রতিক্রিয়া হয়। প্রশ্ন তার মানে যিনি প্রশ্নটি করছেন আমার বন্ধু হতে পারেন, আমার ঘনিষ্ঠজন হতে পারেন, কিন্তু এটি তো তারা বিবেচনা করেন যে একটা নারীর হাত ধরেছে। সেটাই কিন্তু ওইটাই হচ্ছে মানে এখানে কিন্তু দুভাবে কিন্তু অবমাননা করা হচ্ছে। এক হচ্ছে মানুষের হাত ধরেছে, মানুষের হাত ধরেছে মনে হয় না, কিংবা একজন অভিনয় শিল্পীর হাত ধরেছে সেটাও কিন্তু মনে হয় না। নারী এবং পুরুষের যে অস্তিত্ব এবং অবস্থান সেটিকে কিন্তু কেউই অতিক্রম করতে পারেন না। হয়তো আমি সেভাবে ব্যাখ্যা করিনি, আমি হয়তো এই কথাটাই বলেছি যে আমি তো একজন অভিনেতা, যদি আমি যে চরিত্রে অভিনয় করছি তার চরিত্রের অধিক কোনো অনুভূতি আমার মধ্যে তৈরি হয়, আমি তো সুস্থ মানসিকতা সম্পন্ন কোনো মানুষ নই। এবং একই সঙ্গে যে মানুষের আমি হাত ধরছি সেও তো আসলে স্পর্শের অর্থ বোঝে। সুতরাং যে মুহূর্তে আমার ভেতরে অন্য কোনো প্রতিক্রিয়া তিনি অনুভব করবেন তিনি তো আমাকে সুস্থ মানুষ বিবেচনা করবেন না। সুতরাং এখানে কিন্তু সুস্থতার একটি বিষয় আছে যে আপনার ভাবনা দ্বারা আপনি কিভাবে নিজেকে প্রফেশনালি হচ্ছে কিনা ব্যাপারটা, এবং মানে এখানে যে যৌনতার ব্যাপারটা, নারী মানেই যৌনতার ব্যাপার, এখানে মানবিক এই যে মানব সন্তান ভাবা হচ্ছে না। তো এই জায়গাটাই হচ্ছে একটা মানে আমরা সবকিছু এক করে ফেলি, মানে আমরা হয়তো এত গভীরে চিন্তা করি না। কিন্তু আমি যেহেতু এই বিষয়গুলো আলোচনা হচ্ছে, বিস্তারিত আলোচনা হওয়া উচিত। যেমন আমরা যখন নানান ধরনের সহিংসতার কথা শুনি, ভয়ঙ্কর সহিংসতার কথাও যখন শুনি, যেটা শিউরে ওঠার মতো, এ ধরনের ঘটনাও কিন্তু ঘটে যে এগিয়ে না যে হয়তো ভিডিও করা হচ্ছে। তো এগুলো এক ধরনের দায়িত্বহীনতা। আমরা প্রত্যেকে যদি প্রত্যেকের জায়গা থেকে কিছুটা দায়িত্বশীল হতে পারি তাহলে যে সংখ্যাগুলো আপনি আসলে একটু আগে বলেছেন এগুলো তো কমতেই পারে, সম্ভব। আচ্ছা, একটু আগে একজন দর্শক যেটা ফোন করেছিলেন প্রথমে, সেটার উত্তরটা দেওয়া হয়নি, আপনি যদি একটু দিয়ে আসেন। দর্শক যেটা বলছিলেন যে আমরা যদি পুরুষকে
আমাদের ভাই বা সন্তান হিসেবে এই প্রশ্নটার মনে উত্তর। করি। হ্যাঁ, অনেক ধন্যবাদ। এটা মানে এটার একটা দিক আছে, আমার মনে হয় যে আমরা কিন্তু এটা নারী আন্দোলন এবং মানে সবাই কিন্তু আমরা বেশ কয়েক দশক ধরে আর কি আমরা যেটা, তবে শুরুতেও ছিল যে পুরুষরা তো আছেন আমাদের সাথে, এবং মানে সমাজ সংস্কারক যারা বিশেষ করে এই উপমহাদেশে, হ্যাঁ, আমরা যদি রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রোকেয়া ছাড়া যদি বলি অন্য অনেক পুরুষরাই আছেন, পাশ্চাত্যেও সেরকম অনেক আছেন নারীদের সঙ্গে। সুতরাং মানে এটা একটা স্লোগানই আছে যে নারী আন্দোলনে পুরুষ এবং তরুণদের যুক্ত করো, কারণ আমরা তো একের বিরুদ্ধে অন্যের লড়াই না, বিষয়টা তো সেটা না। যুদ্ধটা হচ্ছে এই আইডিওলজিটা, এই চিন্তাটা, এই স্ট্রাকচারটা, এই প্রথাটার বিরুদ্ধে আমাদের লড়াই, এবং নারী পুরুষ দুইজনেই আমরা সেখানে সঙ্গী, এবং দুইজনেই করতে হবে। সেই জন্য আমরা এরাও করছে, মানুষের জন্য ফাউন্ডেশন, আরো কিছু সংগঠন, এবং আমরা কলেজ ইউনিভার্সিটিতে স্টাডি সার্কেল করছি, এবং আমরা আলোচনা করছি। বেশ কয়েক বছর আগে, বেশ মানে এক দশকের মতো, সারা জাকের একটা প্রোগ্রাম করতেন, মানে ইউনিভার্সিটির 100 স্টুডেন্ট নিয়ে আমরা কিছু গেলাম, এই ধরনের মানে তারা প্রশ্ন করতো, অনেক নানান ধরনের আলোচনা হতো, মেয়েরা কি পোশাক পরবে, খুব ইন্টারেস্টিং আর কি, যে অনেক এক দশক আগে তো তারা জিন্স পরবে কিনা, জিন্সের সাথে কি পরবে, ফতোয়া পরবে কিনা, মানে এটার ভিতর দিয়ে কিন্তু তার আপব্রিঙ্গিং, তার এডুকেশন, তার মানে দৃষ্টিভঙ্গি এগুলো আসে। তো আমরা এই শেয়ারিং গুলো করছি, ওরা এইসব অনেক প্রশ্ন মানে এই মানে নারীর সম অধিকার নিয়ে, সেক্সুয়ালিটি নিয়ে, এগুলো নিয়ে তারা প্রশ্ন করে, এবং কলেজ ইউনিভার্সিটিতে আমরা এই যে সম্পত্তির মানে সমান অধিকার নিয়ে আমরা যখন বলি যে আপনি কি আপনার বোনকে দিবেন, মানে তখন হাসে, বলে যে বোন চাইলে দিব, বোনরাই তো চায় না। হ্যাঁ, এই ধরনের আলোচনার ভেতর দিয়ে আসে যে এখন আবার অনেকে আছে না নিশ্চয়ই দেব। আমরা কিন্তু এই ধারণাগুলো নিয়ে আলোচনা করছি। আর উনি যেটা বললেন যে মানে ওনাকে আশ্বস্ত করতে চাই, আমরা কখনোই প্রথমে ধরে নেই না যে তা মানে পুরুষ আমাদের শত্রু, কারণ আমাদের বাবা, আমাদের ভাই, আমাদের জীবন সঙ্গী, আমাদের সন্তান, আমাদের সহকর্মী। সুতরাং তাদেরকে কি করে তাদের সাথে আমরা একটা আলাপ আলোচনায় যাই আমরা, এবং আমরা কিন্তু এখন অভিভাবকদের সঙ্গেও কথা বলছি, বিশেষ করে তরুণীদের সঙ্গে তারা কিভাবে ব্যবহার করবেন। তরুণীরা বলছিল যে আমাদেরকে এগুলো বলেন কেন, আমাদের বাপ মাদের সঙ্গে আলোচনা করেন। এবং বিশেষ করে তাদের এই যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা, যে এটা নিয়ে তো আমাদের সমাজের ভেতরে এখনো অনেক সমস্যা, কাদের সঙ্গে আলোচনা করবে, মেয়েরা তবু মার সঙ্গে না পারলেও বান্ধবীদের সঙ্গে, ছেলেদের আরো সমস্যা হয়। সুতরাং আমরা মানে ইনক্লুশন অফ ম্যান অ্যান্ড ইউথ ইন দ্য উইমেন্স মুভমেন্ট, এটা আমাদের একটা স্লোগান, এবং আমরা আলোচনা করছি। আমরা কখনোই মানে পূর্ব ধারণা নেই না যে তারা আমাদের শত্রু, এইভাবেই কিন্তু আমরা কাজটা করি। আফজাল ভাই, একটা প্রশ্ন আপনার কাছে আসবো, যে সংস্কৃতি তো একটা বড় সহায়ক শক্তি হিসেবে সবসময় কাজ করে এই সমস্ত যে কোনো ভ্রান্ত ধারণার বিরুদ্ধে এবং অপসংস্কৃতির বিরুদ্ধে। তো সংস্কৃতি কিভাবে এই ধারণাটা বদলাতে সাহায্য করতে পারে? নারী পুরুষের যে সমান অধিকার আছে, এটা প্রতিষ্ঠা করার জন্য সংস্কৃতি কর্মীরা কি ভূমিকা রাখতে পারেন, সংক্ষেপে একটু যদি বলেন। সংস্কৃতির আমি তো দুটো ভাবে যদি দেখি, একটা ভেতর দিক আর একটা বাইরের দিক। বাইরের দিক যদি বলি, তাহলে অতি সম্প্রতি ঢাকায় একটা মহা আয়োজন সমাপ্ত হলো, সেটা হলো বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত উৎসব। সারা রাত এই অনুষ্ঠান চলেছে। আমি যে কদিন গিয়েছি, আমার কাছে অসাধারণ লেগেছে। অনেক মানুষ অনেক ধরনের উক্তি করে যে কতজন উচ্চাঙ্গ সঙ্গীত বোঝে, যে এরকম হাজার হাজার লোক যে ওখানে দেখে। বোঝার দরকার নেই, একটা বিষয় কিন্তু অনেকভাবে মানুষকে সমৃদ্ধ করে। এখানে আমরা দেখেছি যে ভোর রাত পর্যন্ত নারী পুরুষ, বিভিন্ন বয়সের নারী পুরুষ গান শুনেছেন, ঘুরে বেরিয়েছেন, কথা বলছেন। কেউ কখনো বলতে পারবে না যেখানে এমন কোনো ঘটনা ঘটেছে যে নারী পুরুষ একসাথে এই সময় কাটাচ্ছে বলে এমন কোনো ঘটনা ঘটেছে যা বিব্রতকর কারোর জন্য, বরং চমৎকার সময়। এটা হচ্ছে কি, এটা আমরা যত নৈরাশ্যের কথা বলি, এটা কিন্তু আসার কথা যে উপযুক্ত পরিবেশে সবাই সে ধরনের আচরণ করে থাকে। যদি আমাদের কারোর মধ্যে সেরকম থাকেও, পরিবেশ আমাদের এই সাহায্য সহযোগিতাটা করে। সেরকম কিন্তু ছিল যে আমরা যে পয়লা বৈশাখ বা আমাদের যে বড় বড় অনুষ্ঠানগুলো হয়ে থাকে, কখনো এরকম ঘটনা আমরা শুনিনি। আমরা হয়তো সাম্প্রতিককালে এরকম ঘটনা শুনেছি, সেটির কারণটি হচ্ছে এই যে প্রতিরোধ, যে দায়িত্ববোধটা আশেপাশের মানুষের ঘটা উচিত ছিল বা থাকা উচিত ছিল, সেটা হয়নি। এবং সেটা যদি আমরা সেই প্রতিরোধটা না করতে পারি, তাহলে কিন্তু এটা সংকটের সৃষ্টি হবে। আমি একটু অন্য একটা প্রসঙ্গে আসবো আপনার কাছে, সেটা হচ্ছে এই যে ইদানিং যে বিয়ের বয়সের ব্যাপারে মেয়েদের
যে প্রসঙ্গটা এসছে যে 18 বছরের নিচে তো বিয়ে আইন সিদ্ধ নয়, যেহেতু 18 বছর আগে প্রাপ্তবয়স্ক হচ্ছে না, কিন্তু একটা নতুন যে আইনটি করা হচ্ছে সেখানে একটা বিশেষ বিধান রাখা হচ্ছে যে প্রয়োজন হলে বা বিশেষ কারণে 16 বছর বা সেরকম বছরও বিয়ে দেওয়া যাবে, বাবা মা যদি সম্মত হন, ইত্যাদি ইত্যাদি। কি যেটা নিয়ে আপনারা অনেক আন্দোলন করছেন, অনেক প্রতিবাদ করছেন, একটু কি বলবেন আপনি বিষয়টা? আমার মনে হয় কি যে আমি একটু ছোট্ট করে একটু মানে অতি সংক্ষেপে ইতিহাসটা নিয়ে বলি। সেটা হচ্ছে 1929-এর 85 ইয়ার্স আগের একটা আইন, সেটা পরিবর্তন হচ্ছে। সরকার বললেন 14-র শেষের দিকে যে এটাকে যুগোপযোগী করা হবে। আমরাও ওয়েলকাম করব, কারণ যে আইনের জন্য তো মানুষ, মানুষের জন্য আইন, সুতরাং এগুলো আপডেট করতে হয় সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে। এবং সেখানে আমরা মানে কতগুলো সংগঠনে একসঙ্গে মানবাধিকার কমিশন, যে সরকারের মন্ত্রণালয়ের উদ্যোগে একটা আলোচনা হলো, সেখানে আমরা জমা দিলাম এবং আমরা এই জিনিসটাই রাখলাম যে 18টা কেন, এবং সেখানে 18 কেন এটার অনেক যুক্তি আছে। অর্থনৈতিক কারণ, যে আজকে এই যে ড্রপ আউট আমাদের, যেটা আমরা এখনো অনেক পিছনে আছি, এখন যদি এই মানে তার আগে 16-15 এমনিতে তো হচ্ছে, এখন হচ্ছেটা কেন? দারিদ্র বলে হচ্ছে, কেন অসচেতন বলে, সচেতনতার অভাব বলে হচ্ছে, কেন নিরাপত্তার অভাব বলে। সুতরাং আমাদের আজকে রাষ্ট্র সরকারের অ্যাড্রেস করতে হবে ওই জায়গাটা, নিরাপত্তা বাড়ানো, দারিদ্র একদিনে কমাতে পারবো না, সচেতনতার ব্রিগেড, যে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে, এবং এই বয়সটায় যে জনসংখ্যা বেড়ে যায়, আর একটা বাচ্চার কোলে একটা বাচ্চা, আর যে মেয়েটির বিয়ে হয় আমরা দেখছি যে একটা ভিশাস সার্কেলে সে পড়ে, তার মানে মাতৃত্ব নেওয়ার মতো তার শারীরিক গড়ন হয় না, মাতৃত্ব নেওয়ার মতো তার মানসিক গড়ন হয় না, পরিবারের ভেতরে সে, এবং কিছুদিন পরে সে পরিবারেও তার একটা মানে আধিপত্যের ভেতরে থাকতে হয়, এবং অনেক পারিবারিক নির্যাতনের ঘটনা ঘটছে, সে অনেকেই ডেস্টিটিউট হয়ে যাচ্ছে, অনেক মানে ধরনের নেতিবাচক অভিজ্ঞতা। সুতরাং খালি যে আমাদের দেশের আইনে সঙ্গে কন্ট্রাডিক্ট করছে, এমনকি নারী ও শিশু নির্যাতন দমন আইন বা এই যে শিশু অধিকার আইন বাংলাদেশের, আমি জাতিসংঘের কথাটা বাদ, সেইখানেও ডেফিনেশনের সঙ্গে এটা কন্ট্রাডিক্ট করে যাচ্ছে, এবং জাতিসংঘের সিআরসি যেটা শিশু সনদ যেটা, সেটা তো কন্ট্রাডিক্ট করছে। সুতরাং এইখানে এই এত কিছু কারণ দেখিয়ে কিন্তু আমরা বলছি এটা করা না, এটা কিন্তু এখানে একটা যুক্তি, একটা বাস্তবতা নিয়ে আমরা আলোচনা করছি। সরকারও নিশ্চয়ই চাচ্ছেন এবং মানে দেশের মঙ্গলের জন্য, সমাজকে অগ্রসর করার জন্য, কিন্তু শুধু আমরা না, এখন লিগ্যাল এক্সপার্টদের সঙ্গে আমরা আলোচনা করছি, তারাও বলছেন যে এইটা, এই যে বিশেষ বিধানটা রাখা হয়েছে, সেই বিধানটা এত কনফিউজিং যে মানে কন্যা সন্তানের বিশেষ স্বার্থে, বিশেষ স্বার্থটা কি সেটা কিন্তু ব্যাখ্যা করা হয় নাই। তার ফলে হচ্ছে যে এখানে কিন্তু যদি কোনো কারণে মা বাবা বিয়ে দিতে চান, ও যে কারণগুলো এখনো বিদ্যমান আছে, কিংবা সরকারের পক্ষ থেকে খুব দুর্ভাগ্যজনক একটা যুক্তি বারবার বলা হচ্ছে যে ওরা প্রেম করে ফেলে, বিয়ে করে ফেলে, তখন যদি প্রেগনেন্ট হয়ে যায়, এখন একটা বিশেষ ক্ষেত্রের জন্য বিশেষ একটা ব্যবস্থা করতে হবে, এবং প্রত্যেকটি প্রেমের ক্ষেত্রে বা মানে মানে আনওয়ান্টেড প্রেগনেন্সির ক্ষেত্রে কিন্তু একরকম অভিজ্ঞতা থাকবে না, সেটা বিশেষভাবে মোকাবেলা করতে হবে। কিন্তু আইনের বিশেষ বিধান করা, এতে যে মানে সেই উদ্দেশ্যটা সফল হবে যে কন্যার স্বার্থে, সেটা সম্পর্কে শিওর না, আমরা কেউই শিওর না। সুতরাং এই যে একটা ঝুঁকিপূর্ণ একটা চিন্তা করছেন সরকার, সেটা কিন্তু যুক্তির চাইতে আমার মনে হয় অন্য কোনো বিবেচনা থাকতে পারে, কিন্তু মানে সকল যুক্তি, আইনের দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, নারীর মানবাধিকারের দিক থেকে, এমনকি কনস্টিটিউশনের কতগুলো ধারা আছে যে রাষ্ট্রের দায়িত্ব এই শিশু, প্রত্যেক নাগরিকের অধিকার রক্ষা করা। এখন আমরা, রাষ্ট্র তার দায়িত্ব এড়াতে পারে না যে ওরা বিয়ে করে ফেলে, প্রেম করে ফেলে, আমাদের বরং সেইখানে কিভাবে কন্ট্রোল করব সেইটার একটা ব্যবস্থা করতে হবে। সুতরাং এইটা নিয়ে খুবই একটা আনফরচুনেট, এবং আমরা 1.5 বছর কথা বলছি, ব্যক্তিগত পর্যায়ে, প্রফেশন মানে আনুষ্ঠানিকভাবে অ্যাডভোকেসি, লবি, আপনি যা বলেন যে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি, 15 লাইন মিনিস্ট্রিকে আমরা 69টা নারী মানবাধিকার সংগঠন এককভাবে, মিডিয়ার সঙ্গে কথা বলা, প্রচার অভিযান, কিন্তু এরপরেও এটা থাকছে। আমার মনে হয় যে ক্যাবিনেটে পাশ হয়ে গেছে, এরপরেও আমরা পরশুদিনই আমরা আবার সাংবাদিকদের সঙ্গে আলোচনা করলাম, তাদের মাধ্যমে দেশবাসী এবং প্রধানমন্ত্রীর কাছে আমরা চিঠি পাঠাচ্ছি, স্মারকলিপি দিচ্ছি, দাবি জানাচ্ছি, এবং আজকেও আমি বলতে চাই যে এইটার সমগ্র দিক দেখে হলিস্টিক অ্যাপ্রোচ থেকে এই বিশেষ বিধানটা বাদ দেওয়া। ধন্যবাদ আপা। আমাদের হাতে আর 1 মিনিট সময় আছে, আপনারা দুজনের মধ্যে যে কোনো একজন উনি বলুক, আমি আফজাল ভাই বলবেন কিছু? না না লাগবে না, ঠিক আছে বলেন না, কি কথা।
বলেন। না, বিষয়টি হচ্ছে যে আমরা হয়তো এই বিষয়টি আলাপ করলে দীর্ঘক্ষণ আলাপ করতে পারবো, কিন্তু যে সংকটটা খুব বড় বলে আমার মনে হয় যে যখন এই প্রসঙ্গ নিয়ে কথা ওঠে তখন পুরুষদের মধ্যে অনেকেই বলেন যে এই বিষয় নিয়ে এত মাতামাতি কি জন্য, বা এত এই এই মানে সংকটটা উভয়ের মধ্যে যে রয়েছে এটা যেন একটা মানে দৃশ্যমান নয় এরকম। কিন্তু আমরা প্রত্যেকে যদি নিজের ঘরের দিকে তাকাই, আমাদের সমাজের 3টে স্তরের কথা যদি বলি, যে একেবারে মধ্যবিত্ত স্তর, নিম্ন স্তর এবং উচ্চ স্তরের সর্বত্র কিন্তু প্রতিটি পরিবারেই আমি বলতে পারি, কারণ আমি এই বিষয়টি নিয়ে কাজ করছি, আমার মধ্যে যদি এই বিষয়টি থাকে, সিংহভাগ মানুষের মধ্যে নিজের ঘরেই আসলে মূল প্র্যাকটিসটা নাই, যে প্র্যাকটিসটা হওয়া উচিত। ধন্যবাদ আপনাদের চমৎকার একটি আলোচনা আমাদের উপহার দেওয়ার জন্য। আমরা আশা করব নারী তার সম অধিকার ফিরে পাবে এবং সমান মর্যাদায় তাদের সমাজে আমরা তাদের প্রতিষ্ঠিত করতে পারবো। আপনাদের অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।